Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 91তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে একটি ঘটনা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম শরণ ভৌমিক। উনি একজন মাইক্রোবায়োলজিস্ট। উনি বর্তমানে ব্র্যাক চাঁদপুর সদরে কর্মরত রয়েছেন। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি শোনার পর আপনারা বুঝতে পারবেন যে আমাদের লোভ আমাদেরকে কোথায় নিয়ে যায়। লোভ এবং দারিদ্র, এই দুটো জিনিস আমাদেরকে কতটা নিচে নামাতে পারে। অভাবের তাড়নায় মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে, তখন লোভের বশবর্তী হয়ে অনেক অনৈতিক কাজ করতেও মানুষ দ্বিধাবোধ করে না। লোভ যখন একবার পেয়ে বসে, তখন মানুষ আরো বেশি পাওয়ার আশায় ন্যায় অন্যায় ভুলে যায়। আর মানুষ যখন দরিদ্র থাকে, অভাবের তাগিদে বা বেঁচে থাকার তাগিদে মিথ্যা কথা বলা, চুরি করা, এমনকি প্রতারণার আশ্রয় নিতে অনেকেই বাধ্য হন। ক্ষুধার জ্বালা অনেক সময় মানুষকে বিবেকহীন করে তোলে। কিন্তু লোভ মানুষকে অতি দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখায়। আর সেই স্বপ্নে বিভোর হয়ে মানুষ অবৈধ পথে অর্থ উপার্জনের চেষ্টা করে, যা ব্যক্তি, সমাজ, দেশ সব কিছুর জন্যই ক্ষতিকর। এমনই ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘটনায় চলে যাবার আগে কয়েকটি কথা যেটা সবসময় বলি, এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনতে পারে, তারাও আমাদেরকে ঘটনা পাঠাতে উৎসাহ বোধ করতে পারে। আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আফনান দ্য হরর ওয়ার্ল্ড media@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD, আফনান দ্য হরর ওয়ার্ল্ড media@gmail.com। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাব। আমাদের এবারের হরর নাইট এপিসোডের 91তম যেই আয়োজন, সেই আয়োজনে যেহেতু একটি ঘটনা, তাই ঘটনাটি কিছুটা বড় হবে, বুঝতেই পারছেন। এই ঘটনাটি শরণ ভৌমিক ভাই উনি সংগ্রহ করেছেন ওনার এক সহকর্মীর কাছ থেকে। ঘটনাটির সময়কাল 1960-এর দশকের মাঝামাঝি কোনো একটা সময়। তো ওনার সহকর্মী ঘটনাটি শুনেছেন তার বাবার কাছ থেকে। ঘটনাটি শুরু করার আগে একটি কথা এটা বোঝার সুবিধার্থে বলতে হচ্ছে, সেটা হচ্ছে এই ঘটনাটি কিন্তু ভাঙা ভাঙা অর্থে যে আমরা এটা বোঝাতে চাচ্ছি, ঘটনাটি আসলে পরিপূর্ণভাবে গুছিয়ে লিখতে গিয়ে বিভিন্ন অংশ জোড়া দিয়ে পরিপূর্ণ একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ঘটনাটি কিন্তু ভাঙা বা বিচ্ছিন্ন ছিল। এই বিচ্ছিন্ন ঘটনা যেগুলো মানুষের মুখে মুখে ছিল, সেগুলো মানুষ বিভিন্ন সময় বলেছে, আলোচনা করেছে। এভাবেই কিন্তু এটা একটা পরিপূর্ণ ঘটনার রূপ পেয়েছে। তাছাড়া কিন্তু এই বিক্ষিপ্ত ঘটনাগুলো একত্রে একদিনে আসে নাই। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনেছে, আলোচনা করেছে। এইভাবেই কিন্তু মানুষের মধ্যে পুরোপুরি একটা ধারণা সৃষ্টি হয়েছে ওই ঘটনা সম্পর্কে। তো ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের কোনো একটি গ্রামে। গ্রামের নামটি শরণ ভৌমিক ভাই আমাদেরকে দিয়েছেন, কিন্তু সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করা যাচ্ছে না। ওই গ্রামের একজন যুবক, সেই যুবকের নাম নারায়ণ। বন্ধুদের সাথে অলস আড্ডা আর কিছুক্ষণ পর পর চা পান করা, এটা ছিল তার অভ্যাস। লেখাপড়া করেছে ক্লাস 6 পর্যন্ত।
ওই পরিবারের অর্থ উপার্জনের একমাত্র উৎস ছিল তার বাবা, যিনি পেশা একজন মুচি ছিলেন, যিনি জুতা সেলাই করে তাদের সংসার চালাতেন। পরিবারের এই টানাপোড়েন কখনোই এই নারায়ণকে খুব একটা ভাবাতো না। পরিবারের কি হলো না হলো, বাবা কিভাবে উপার্জন করছে, এটা নিয়ে তার কোনো একটা চিন্তা নাই। তার মতো ভবঘুরে আর একজন আছে, তারই বন্ধু, দুই বন্ধু একই ধরনের। সেই বন্ধুর নাম হচ্ছে সুরেশ। সুরেশের পারিবারিক অবস্থা এতটা ভালো ছিল না, বাবা দিনমজুরে কাজ করত। এই যে সুরেশ আর নারায়ণ, এই দুই মানিক জোরের স্বভাবে যেমন মিল ছিল, অন্যান্য কাজে কর্মেও মিল ছিল। দুজন একসাথে ঘুরত, আড্ডা দিত। খাবারের সময় হলে এই দুই বান্দা বাড়িতে এসে হাজির, পেট পুরে খাবার খেয়ে আবার বাড়ির বাইরে চলে যেত। এইভাবেই সারাক্ষণ তাদের কাজকর্ম চলতো। তাদের বাবারা যে এত কষ্ট করছে, তাদের মধ্যে তেমন কোনো কাজের আগ্রহ দেখা যেত না। লাগামহীন চলাফেরা, এলোমেলো আচার আচরণ, এই সমস্ত কারণে গ্রামবাসীরা সবসময় দুইজনকে নিয়ে সমালোচনা করত যে এদের কাজ করার বয়স হয়ে গেছে, বয়স 25-26 হয়ে গেছে দুইটারই, অথচ তাদের বাবারা কি কষ্ট করতেছে আর এরা কি উদাসীন, কাজকাম করে না। তাদের আবার একটা বিষয় খুব আগ্রহ ছিল, সেটা হচ্ছে অতিপ্রাকৃত বিষয়। তারা নিজেরা যখন বসতো এগুলো নিয়ে আলোচনা করত। দুইজন তো বসে বসে মাঝে মাঝে এরকম আড্ডা দেয়। এদিকে হয় কি, এক মুরব্বির সাথে দেখা হয়। মুরব্বির সাথে দেখা হয়ে তো মুরব্বির সাথে যখন আলাপ আলোচনা করছে, তো মুরব্বি তো স্বাভাবিকভাবেই বলতেছে যে তোরা দুজন যে এই যে ঘুরে ঘেরে বেড়াস, তোদের বাবা যা কত কষ্ট করে, যাদের কষ্ট লাঘব করতে হয় না। এখন তারা বলে যে ও কাকা বাবু, আমাদের তো এই সমস্ত কাজ ভালো লাগে না, বাবা দিন মজুর করে, তারপরে আমাদের আরেকজনের বাবা জুতো সেলাইয়ের কাজ করে, এগুলো আমাদের দ্বারা হবে না। আমরা কিভাবে অল্পতে ধনী হওয়া যায় সেই চিন্তা করতেছি। তখন ওই মুরব্বী রাগ করে বলে, ধনী যদি হইতে চাস তাহলে তন্ত্রমন্ত্র সাধনা করে জিন ভূত দেখে নিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নে, এছাড়া তো তোদের মতো উড়নচণ্ডীর আর কোনো উপায় দেখি না। এই বলে মুরব্বী চলে যায়। উনি কিন্তু রাগ করে বলেছিলেন। এই বিষয়টাই ওদের মাথার ভিতরে কাজ করে, যারে তাই তো জিন ভূত সাধনা করে বা তন্ত্রমন্ত্র সাধনা করে যদি ভাগ্য ফেরানো যায় তাহলে কেমন হয়। এই কথা বলতে বলতে ওদের একজন পরিচিত ব্যক্তির নাম মনে আসে, তার নাম হচ্ছে যতীন। এই যতীনকে ওনারা কাকা বলে সম্বোধন করতেন। এই যতীন কাকা ছিলেন একজন তান্ত্রিক। অনেক মানুষ তার কাছে আসতো সাহায্যের জন্য, ভালোই টাকা পয়সা ইনকাম করতো ওই যতীন চাচা বা যতীন কাকা। তো এই যে যতীন কাকা, তার স্ত্রী সন্তান অনেক আগেই মারা গিয়েছে। সন্তানাদি ছিল, তারাও এক একে মারা গিয়েছে, আর সব শেষে তার স্ত্রী মারা গিয়েছে। বহুদিন হলো উনি একাই আছেন, উনি আর বিয়ে শাদী করেন নাই। সহায় সম্পত্তি ওনার ভালোই আছে। শোনা যায় যে এই যে যতীন কাকা, উনি নাকি অনেক ধরনের পিশাচ সাথে নিয়েই ঘোরেন সব সময়। এই যে নারায়ণ যিনি, নারায়ণ বলছেন যে হ্যাঁ রে সুরেশ, যতীন কাকার বাড়ির দিকেও যেতে তো মাঝে মাঝে ভয় করে। একা মানুষ, বাড়ির চারদিকে জঙ্গল, কিভাবে যে একা একা বাস করে তা উপরওয়ালাই জানে। সুরেশ তখন নারায়ণকে বলছে যে চল না একদিন যাই কাকার কাছে, গিয়ে বলি যে আমরাও কিছু শিখতে চাই, একটু ভাগ্য ফেরাতে চাই, এই সমস্ত কথা বলি, তা তো অল্প সময় আমরা ধনী হয়ে যেতে পারবো। এইসব জুতা সেলাই করা, দিন মজুরের কাজ করা, এগুলো আমাদের দ্বারা হবে না। ওগুলো আমাদের বাপসা ছাড়া করছে এক সময়, আমাদের থেকে এইগুলো বাদ দিয়ে দিতে হবে, আমরা এগুলো পারবো না। নারায়ণ আবার বলতেছে যে হ্যাঁ যাবো তো বটেই, চিন্তা কর একবার যে আমরা মানুষ হয়ে পিশাচকে নিয়ন্ত্রণ করতেছি, কি দারুণ একটা ব্যাপার। তো এটা নিয়ে দুজন মজা করছিল। কয়েকদিনের মাথায় তারা একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে ফেললো যখন এই যতীন কাকার বাড়িতে যাবেন। তো যতীন কাকার বাড়িতে তারা গেছেন, সন্ধ্যার পরেই গেছেন, অনেক রাত্রে যান নাই। সন্ধ্যার পরই যখন গেছেন তখন দেখা গেল যে যতীন কাকা বাড়ির বাইরেই আছেন। উনি ধূপ জ্বালিয়েছেন, ধূপের গন্ধ, আরও কিছু জিনিস হয়তো উনি জ্বালিয়েছেন যেগুলোর গন্ধ পাওয়া যাচ্ছিল। তো যতীন কাকা আবার এই দুইজনকে চিনতেন। তো যতীন কাকা বলে উঠলেন, কিরে বাবারা, এত সময় পার করে এই সন্ধ্যার পরে আসলি আমার বাড়িতে, কোনো দরকার আছে?
তো সুরেশ আর নারায়ণ বলল, কাকা না, এমনিতেই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাই, আপনাকে তো খুব একটা দেখি না, আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন, এই জন্য আসলাম আর কি। তখন ওই যতীন কাকা বলছেন যে আচ্ছা আসছিস যখন আয়, ভেতরে আয়, কথাবার্তা বলি, সন্ধ্যার পরে তো আর এখানে রুগী টুগি আসে না, এখন আমি কাজ ছাড়াই আছি, আয় কথাবার্তা বলি, বউ পোলাপান তো আর নাই, তোদের সাথে একটু গল্প সল্প করি। তো যতীন কাকা তাদেরকে ঘরের ভেতর নিয়ে গেছেন, জ্বলন্ত তেলের প্রদীপে আলোকিত একটি ঘরে। ঘরের দেয়ালগুলো বেশ অদ্ভুত অদ্ভুত এই অর্থে যে ওই দেয়ালের ভিতরে বিভিন্ন ধরনের প্রতীক, বিভিন্ন ধরনের চিহ্ন এগুলো আঁকা, আর এগুলোতে যতীন কাকাই এঁকেছেন আর কি, এটা বোঝা যাচ্ছে। তো যতীন কাকা উনি তো মানে নিজে বসছেন, তাদেরকেও বসিয়েছেন। যতীন কাকা নিজে থেকেই বলেন যে তোরা যে কী জন্য আসছিস সেটা কিন্তু আমি কিছুটা হলেও বুঝতে পারছি, কারণ তন্ত্রমন্ত্র সাধনা করি তো, এই ছেলে ছোকরাদের হাঁটা চলার ভাব দেখলেই বুঝতে পারি। কোনো কোনো ছেলে ছোকরা আসে, কোনো মেয়েকে পছন্দ করে, তাকে বশ করার জন্য, আবার কোনো কোনো ছেলে ছোকরা আসে কারোর সাথে মারামারি লাগছে, তাকে বান মারতে হবে। তোদের আশা কিন্তু এই ধরনের কোনোটার মধ্যেই পড়ে না, এটা বুঝতে পারছি। তোরা এই পিশাচ সাধনা সংক্রান্ত বিষয় জানতে আসছিস, তাই তো? এই কথা শোনার সাথে সাথে নারায়ণ এবং সুরেশ চমকে গিয়ে দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। বুঝতে পারলেন যে এই যতীন কাকার অভিজ্ঞতা অনেক বেশি, বহু মানুষকে উনি দেখছেন, তো ও দেখলেই বুঝতে পারেন যে কার হাব ভাব কেমন, কে কোন ধান্দায় এসেছে আর কি। তো যাই হোক, যতীন কাকা বলে উঠলেন, শোন রে বাপু, এগুলো দুর্বল হৃদয়ের লোকদের জন্য না। এই পিশাচ নিয়ন্ত্রণ করা এটা মোটেও সহজ কাজ না। এর জন্য ত্যাগ, আনুগত্য এবং নিজের আত্মার একটা অংশ দিয়ে দিতে হয়। সেই সাথে নিজের প্রিয়জনদেরকেও, অর্থাৎ নিজেদের যে প্রিয়জন আছে, এই প্রিয়জনদেরও অনেক সময় পিশাচ দাবি করে বসে। এইসব পথ কখনোই ভালো ফল বয়ে আনে না। আমার তো অনেক কিছু আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু দেখতো আমার পরিবারে কেউ আছে কিনা। উপরওয়ালা তো সব দিছিল, এখন তো কিছুই নাই। আমার স্ত্রী নাই, সন্তানাদি নাই, কেউ নাই। আমি পথ হারা এক পথিকের মতো জীবনযাপন করতেছি। আমি যখন মারা যাব, আমার শেষকৃত্যে যে কেউ আত্মীয় স্বজন আসবে এমন লোকজনও নাই। এই জন্য বলি যে এইসব চিন্তা ভাবনা মাথার থেকে সরিয়ে ফেলাই ভালো। জীবনে অনেক সমস্যা আসবে, সমাধানও হবে, কিন্তু এই পথে একবার জড়িয়ে গেলে সমাধানের পথ আর খুঁজে পাওয়া যায় না। একথা শোনার পর সুরেশ বলে, কাকা আমরা তো দুজনেই চেষ্টা তো করি, সাফল্য তো খুঁজে পাই না। এদিকে পারিবারিক অবস্থা ভালো না, আর ব্যবসা ছাড়া যে কাজগুলো করছে এগুলো আমাদের করতে ভালো লাগে না, তাই আসলাম আর কি তোমার কাছে, তোমার মতো হতে চাই আমরা। তো যতীন কাকা বললেন, যে তোরা যে কাজ কাম করিস, কি কাজ কাম করিস, কোন কাজে তোরা সাফল্য তোরা পাবি? তোরা তো কাজ কামই করিস না, খালি ঘুরে বেড়াইস। এই কাজে যে সফলতা পাবি এটা তো আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না। তোদেরকে দিয়ে হবে না রে, যা তোরা চলে যা। সুরেশ এবং নারায়ণ বলে, না কাকা, হয়তো বা উপরওয়ালা চাইছেন যে আমরা অন্য কোনো কাজ না করি, এগুলোই আমরা করব, এই জন্য হয়তো বা উপরওয়ালা অন্য কোনো কাজে আমাদেরকে জড়াইতে দেয় নাই। তুমি এইভাবে চিন্তা করো না, তাহলেই তো হয়। তখন যতীন কাকা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কিন্তু এই যে কাজ, এই কাজটা তোরা যত সহজ মনে করতেছিস এতটা সহজ না রে, অনেক কিছু ত্যাগ করতে হবে। নারায়ণ বলে যে, কাকা আমাদের নিজেদের জীবনের যে অবস্থা, ত্যাগ করবার মতো কিছু নাই। মানুষজন আমাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, আর কি হবে? পরিবারে গেলেও তো ভাত খেতে বসলে মা বাবা যে ধরনের কথাবার্তা শোনায়, এতে করে পিশাচের হাতে মরাই ভালো। হয় মরবো, না হয় বুক ফুলিয়ে বাঁচবো, দুটার একটা কিছু করি। তোমার মতো আমরাও 2-4 পয়সা উপার্জন করি, আর তোমার তো ছেলে পুলে নাই, আমরা তোমার 2 জন শিষ্য হব। যতীন কাকা এই কথা শোনার পর কিছুটা হাসি দিয়ে বললেন যে, আচ্ছা ঠিক আছে, তাহলে শোন,
এই বলে উনি কিছু আচার অনুষ্ঠানের বর্ণনা দিতে লাগলেন আর কি, যে বর্ণনাগুলো আসলে এই পিশাচ সাধনার সাথে যায়। যেমন শ্মশানে গিয়ে প্রাচীন মন্ত্র জপ করা, রক্তদান করা, রাতভর ভয়ঙ্কর অনেক ধরনের রিচুয়াল করা, তারপরে শ্মশানের যে ভূমিটা, এই ভূমির জাগরণ অনুষ্ঠানটি অমাবস্যার অন্ধকার রাত্রে শুরু করতে হবে। শ্মশানের সবচেয়ে জনশূন্য অংশে এটা করতে হবে। এমন একটা স্থান হতে হবে যেখানে 100 বছরের উপরে আগুন জ্বলেছে, অর্থাৎ মানুষ পোড়ানো হয়েছে এমন কোনো শ্মশান, পরিত্যক্ত শ্মশান হলে হবে না, যেখানে অসংখ্য মৃতদেহের ছাই মাটির সাথে মিশে গিয়েছে। তারপর যে এই কাজটা করবে, সাধনা করবে, কাছাকাছি কোনো একটা নদীতে একটি ধর্মীয় স্নানের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করতে হবে। তারপর শ্মশানের ছাই দিয়ে তাদের দেহে লেপন করতে হবে, অর্থাৎ ছাই দিয়ে দেহ লেপন করতে হবে। তারা কেবল একটি কালো কাপড় পরবে, যা অন্ধকারকে আলিঙ্গন করার একটা ইচ্ছার প্রতীক হয়ে সেটা শরীরকে জড়িয়ে রাখবে। একটি মৃত শিশুর হাড়ের গুঁড়ো ব্যবহার করে চারপাশে একটি প্রতিরক্ষামূলক বৃত্ত আঁকতে হবে। বৃত্তের ভেতরে 5টি মাথার খুলি একটি পেন্টাগ্রামের একটা চিহ্ন এঁকে সেখানে সাজাতে হবে। প্রতিটিতে আলাদা আলাদাভাবে নৈবেদ্য দিতে হবে, যেমন কাঁচা মাংস, মানুষের চুল, একজন বিধবা নারীর চুল, একটি কাফনের ছেঁড়া টুকরো এবং আহ্বানকারীর নিজের রক্তের একটা ফোঁটা। রাত ধরে যিনি আহ্বান করবেন, অর্থাৎ যিনি এই কাজটি করবেন, রাত ধরে আহ্বানকারীকে একটি নির্দিষ্ট মন্ত্র জপ করতে হবে। আর এই মন্ত্রের মাধ্যমে পাতাল থেকে ভয়ঙ্কর এক পিশাচকে ডাকা হবে। যিনি ডাকবে তার মন সম্পূর্ণরূপে নিবদ্ধ থাকতে হবে। এই কাজটার প্রতি ভয় বা সন্দেহ থেকেও নিজেকে মুক্ত রাখতে হবে। যে কোনো দ্বিধা বা দোদুল্যমানতা এই বৃত্তটা ভেঙে ফেলতে পারে, অর্থাৎ এই প্রতিরক্ষামূলক যে বৃত্তটা রয়েছে এটার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। আর পিশাচের ক্রোধের জন্য তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আহ্বানকারীকে একটি বলি দিতে হবে। একটি কালো ছাগলকে একটি মন্ত্রপুত ছুরি দিয়ে তার গলা কেটে ফেলতে হবে। ছাগলের রক্তটি বৃত্তের ভেতরে দিতে হবে। রক্ত মাটিতে মিশে যাওয়ার সাথে সাথে আহ্বানকারীকে পিশাচের নাম পুনরাবৃত্তি করতে হবে। আর নৈবেদ্যের সাথে কিছু রক্ত মেশাতে হবে। নৈবেদ্যের পরে আহ্বানকারীর সামনে ভয়ঙ্কর পিশাচ দর্শন দেবে। আহ্বানকারীকে ভয় না পেয়ে, তাদের বিবেক বোধ না হারিয়ে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো সহ্য করতে হবে। এটা হবে তাদের ইচ্ছার পরীক্ষা, তাদের যোগ্যতার একটি পরিমাপ। যদি আহ্বানকারী বেঁচে থাকে, ভয় না পায়, তাহলে তাদের কাজ সফল হবে। আর তাদের এই সাধনার বিনিময়ে একটি পিশাচ চলে আসবে, একটি নির্দিষ্ট কাজও দাবি করবে। ওই একটা নির্দিষ্ট কাজ সবসময় করেই যেতে হবে। এটা এমন কিছু যা এই অন্ধকার জগতের সাথে তার একটা সম্পর্ক তৈরি করবে, আর অন্ধকার জগতের কোনো ভয়ঙ্কর কোনো একটা প্রাণীকে তাকে আজ্ঞাবহ হতে বাধ্য করবে। যতীন কাকা এই সমস্ত কথা বলে আরো জোর দিয়ে বলেন যে পিশাচকে দিয়ে কাজ করাতে গেলে সবসময় একটি মূল্য তারা আদায় করে। আহ্বানকারীর কাছে যে জিনিসটা মূল্যবান এমন কিছু দাবি করে। এটা তাদের স্বাস্থ্য, তাদের বিবেক, তাদের প্রিয়জন, এমনকি তাদের নিজের জীবনও হতে পারে। যতীন কাকা একটি সতর্ক বার্তা দিয়ে বললেন যে পিশাচ হলো বিদ্বেষের একটি প্রাণী। এটি তোমাদের আকাঙ্ক্ষাকে বিকৃত করে ফেলবে, তোমাদের আত্মাকে কলুষিত করবে এবং শেষ পর্যন্ত তোমাকে গ্রাস করবে। কেবল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নির্মম ব্যক্তি এটি নিয়ন্ত্রণ করতে পারে, যার মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে না, নিষ্ঠুর নির্মম হবে। তারপরেও মনে রেখো, পিশাচের সাথে বিজয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। কারণ এটা নিয়ে যারা কাজ করে এদের পরিণতিও ভয়ঙ্কর হয়। যতীন কাকার কথা শুনে নারায়ণ আর সুরেশ ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে তারা কি পারবে এই সমস্ত রিচুয়াল সম্পূর্ণ করতে। কিন্তু তাদের যে বেকার অবস্থা,
তাদের যে মানসিক একটা উচ্চাভিলাষী চিন্তাভাবনা আর গ্রামবাসীর যে কটূক্তি কথাবার্তা, তারপর আবার গরিব অবস্থা, তারা সিদ্ধান্ত নিল যে তারা রিচুয়ালগুলো করবে। সুরেশ যতীন কাকাকে বললেন যে কাকা আমরা প্রস্তুত, তুমি শুধু বলো আমাদেরকে কি করতে হবে। যতীন কাকা বললেন চিন্তা ভাবনা করে দেখ বাবারা, আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক, তারপরও তোরা যদি এসব করতে চাস তাহলে সামনের অমাবস্যার রাতে এই সাধনা করতে হবে, আর এটার জন্য তোদের মানসিক প্রস্তুতিরও প্রয়োজন। যতীন কাকা সতর্কবাণী সত্ত্বেও নারায়ণ এবং সুরেশ ক্ষমতা এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষায় ডুবে গিয়েছিল। তারা ঝুঁকিগুলিকে একটি প্রয়োজনীয় জুয়া হিসাবে দেখেছিল, যেটা একটা জুয়া খেলার মতো। ভাগ্য যদি সহায় হয় একবারে ধনী হয়ে যাব, আর না হলে তো সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। যতীন কাকা তাদেরকে বলেছিলেন যে এখন বাড়ি চলে যা, গিয়ে চিন্তা কর, পরবর্তীতে আমাকে জানাবি। সুরেশ আর নারায়ণ বাড়িতে চলে আসে। কিছুদিন চিন্তা ভাবনা করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজগুলো করবে। তারা যতীন কাকার সাথে দেখা করে আর বলে যে কাকা আমরা রাজি। যতীন কাকা বলেন যে তাহলে অমাবস্যার রাতের আগের দিন আমার বাড়িতে চলে আসবি, আমি বলে দিব কিভাবে কি করতে হবে। তারা ঠিক অমাবস্যার আগের দিন চলে যায় যতীন কাকার বাড়িতে। যতীন কাকা তাদেরকে সব বুঝিয়ে দেন কিভাবে কি করতে হবে। নারায়ণ এবং সুরেশ যতীন কাকার তত্ত্বাবধানে তার উপস্থিতিতেই অমাবস্যার অন্ধকারতম রাতে শ্মশানে প্রবেশ করেন। ওই শ্মশানে দিনের বেলাতেই একটি লাশ পোড়ানো হয়েছিল। সেই লাশের পোড়া গন্ধ এখনো রয়ে গেছে চারপাশে। ভয়ঙ্কর নিস্তব্ধতা সেখানে ছিল। তারা সেখানে যাবার পর একটি নির্দিষ্ট জায়গা বেছে নেয়। সাবধানতার সাথে সেখানে প্রতিরক্ষামূলক বৃত্তটি তারা আঁকে। প্রাচীন মন্ত্রগুলো তারা উচ্চারণ করতে থাকে। এই যে সুরেশ এবং নারায়ণ, এরা তো নতুন, এদের কণ্ঠে কিন্তু ভয় এবং উত্তেজনার মিশ্রণ ছিল। তারা নৈবেদ্য সাজান, অর্থাৎ ভোগ সাজান, যাতে ছিল রক্ত, কালো তিল, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল আর কি। এই কাজগুলো তো তাদের জীবনে প্রথমেই এরকম ভয়ঙ্কর কাজে তারা হাত দিয়েছে। তো অনুষ্ঠান শুরু হয়ে যায়, তাদের এই সাধনার যে অনুষ্ঠান আর কি। নারায়ণ এবং সুরেশ তারা আস্তে আস্তে এই যতীন কাকার আগে থেকেই বলে দেয়া জিনিসগুলো তারা করে যাচ্ছিল। আসলে এরকম কাজ এগুলো অত্যন্ত কঠিন। কিছু সময় করার পরপরই হঠাৎ করে ভয়ঙ্কর একটা গর্জন তারা সবাই শুনতে পায়। আর এই জিনিসটা ছিল অনেকটা গোলাকৃতির। বড় কোনো গোল পাথর যদি গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, মনে হচ্ছে এরকম কোনো একটা জিনিস গড়িয়ে গড়িয়ে আসছে, সেটা এমনভাবে আসছে মাটি থরথর করে কাঁপছে, মনে হচ্ছে অনেক জোরে ভূমিকম্প হচ্ছে। ওই জিনিসটা কাছাকাছি এসেই থেমে যায়, আর ওই জিনিসটা গোলাকৃতি থেকে একটা বড় লম্বা সাইজের একটা বিদঘুটে অবয়বের রূপ লাভ করে। এটা শরীরে অনেক বড় বড় লোম ছিল, এটা বোঝা যাচ্ছে। এটা এমনভাবে হুঙ্কার দিতে থাকে, মনে হচ্ছে আশেপাশের গাছপালা এই হুঙ্কারেই ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এই জিনিসটা যখনই দেখেছে সুরেশ এবং নারায়ণ, সুরেশ আসলে বুঝতে পারে নাই যে এরকম ভয়ঙ্কর কিছু হঠাৎ করে সামনে চলে আসবে। এই জিনিসটা দেখেই সুরেশ ভয়ে কি করছে, ওই বৃত্ত থেকে বের হয়ে দিয়েছে একটা দৌড়। আর যখনই দৌড় দিয়েছে, ওই পিশাচটা তাকে ধরার জন্য ছুটে যায়। ওই সময় যতীন কাকা যে কাজটি করেন, দ্রুত ওনার জানা একটা মন্ত্র পড়েন, দ্রুত গতিতে এই সুরেশকে আবার উনি টেনে বৃত্তের ভেতরে নিয়ে আসেন। পিশাচ তাকে ওই তাৎক্ষণিক কোনো ক্ষতি করতে পারে না, তবে যা ক্ষতি হবার হয়ে গেছে। কিন্তু এই যে নারায়ণ, সে কিন্তু ওইভাবে ভয় পায়নি, সে ওইটার ভিতরেই বসেছিল। এদিকে এই যে সুরেশ, সে কিন্তু ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। এদিকে কি হচ্ছে এটা আর সুরেশের জানা নাই। পাশে যতীন কাকা বসে আছে। হঠাৎ করে নারায়ণের সামনে একটি ছায়ামূর্তি মাটি ফুঁড়ে বের হয়। এটা দেখতে খুবই অপরূপ, যে কেউ দেখলে তার রূপের মোহে পড়ে যাবে। এই নারী মূর্তিটা ধীরে ধীরে বৃত্তের চারপাশে ঘুরতে থাকে এবং অদ্ভুত দৃষ্টিতে
নারায়ণের সাধনা ভঙ্গের জন্য চেষ্টা করতে থাকে, তাকাতে থাকে আর কি। অনেক চেষ্টা করার পরও নারায়ণকে কোনোভাবেই তার বশে আনতে পারে না। এরপর ওই অভাবটা কি করে, নারায়ণের সামনে থাকা 5টি মাথার খুলিতে দেওয়া নৈবেদ্য থেকে একটি নৈবেদ্য গ্রহণ করে আর নিমেষেই ভ্যানিশ হয়ে যায়। এর অল্প কয়েক সেকেন্ড পরে হঠাৎ করে মাটি ভেদ করে আর একটা কুৎসিত নারী অবয়ব বের হয়ে আসে। এই জিনিসটা বের হয়েই নারায়ণকে আক্রমণ করতে যায়। এমনভাবে আক্রমণ করতে যাচ্ছে মনে হচ্ছে এখনই তাকে ধরে মেরে ফেলবে, কিন্তু সে যদি 300 কিলোমিটার গতিতেও নারায়ণের দিকে এগিয়ে আসে, ওই বৃত্তের ওখানে এসেই তার গতিটা একদম স্লো হয়ে যায়, থেমে যায়। আসলে সে ওই বৃত্তের ওই গণ্ডির মধ্যে আসতে পারে না। ওই অবয়বটাও অনেক চেষ্টা করার পরও নারায়ণের যেই সাধনা, এই সাধনায় কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। এরপর ওই অবয়বটা নারায়ণের দেওয়া যেই সমস্ত নৈবেদ্যগুলো সামনে ছিল ওখান থেকে 2টা গ্রহণ করে সেও ভ্যানিশ হয়ে চলে যায়। নারায়ণ সে কিন্তু মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছিল। হঠাৎ করে সে বুঝতে পারে চারদিক যেন ভেঙে এমনভাবে মাটির নিচে দেবে যাচ্ছে, তার বসার জায়গাটাও হয়তো বা পাতালে চলে যাবে আর বিশাল একটা ঝড় আসবে। যতীন কাকা নারায়ণকে উদ্দেশ্য করে বলে, নারায়ণ, যা হওয়ার হয়ে যাক, তুই এই পরীক্ষায় যদি পাশ করতে পারিস তাহলে তুই বিজয়ী, সুরেশের মতো ভুল করিস না। এসব বলতে বলতে প্রকট হয় বিশাল দেহি এক পিশাচ। এইটাকে দেখে নারায়ণ এতটাই ভয় পেয়েছে, ভয় তার শরীরটা পুরো মনে হচ্ছে বরফে পরিণত হয়েছে। বিশাল দেহি এই অবয়বটার যা চেহারা তা আসলে বর্ণনা করবার মতো না। এর দাঁতগুলো যেন হাতির দাঁতের চাইতেও বড়, আর কণ্ঠস্বর মনে হচ্ছিল একসাথে 10-12 জন মানুষ কথা বললে যেরকম হয় ওই রকম কণ্ঠস্বর তার। এই জিনিসটা কিন্তু একদম কঙ্কালসার শীর্ণকায় দেহের, তবে অনেক লম্বা। তার চোখ রক্তবর্ণের, ধারালো এই সমস্ত হাতির মতো দাঁত বেরিয়ে এসেছে। এর নখগুলো অস্বাভাবিক লম্বা এবং বাঁকানো। এই পিশাচের শরীর থেকে পচা মাংসের দুর্গন্ধ বের হচ্ছে। এর চামড়া শুকনো এবং খসখসে। তার মুখাবয়ব হিংস্রতায় পরিপূর্ণ, যা দেখে নারায়ণ কিছু সময়ের জন্য হলেও নিজের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। ওই অবয়বটি নারায়ণকে উদ্দেশ্য করে বলে, এই তোর সাহস তো কম না, তুই আমাকে সাধনা করবার সাহস করছিস? তবে তোর সাধনায় আমি তুষ্ট। তুই বেশ কিছু পরীক্ষায় পাশও করেছিস, আমি তো দাসত্ব গ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু জানিস তো, আমাদেরকে দাস বানাতে হলে তোকে কিন্তু মূল্য দিতে হবে, আর তা হলো তোর প্রিয়জনের জীবন। একথা শোনার পর ক্ষমতার আকাঙ্ক্ষা তার বিবেক বোধকে একদম মেরে ফেলেছিল। সে তো চিন্তা করছে যে কি করবে না করবে। পিশাচ তখন টিটকারি করে বলছে যে, কিরে, তুই অল্পতেই বিচলিত হয়ে গেলি, আমাকে কিভাবে দাস হিসাবে রাখবি রে? আর পিশাচ এটাও বলে, এখন যদি তুই বলিস যে না, আমার কথা শুনবি না, আমাকে দাস হিসাবে রাখবি না, তাহলে তোরকে যে আমি কি করব তুই তো বুঝতে পারতেছিস না। যেহেতু তুই আমাকে ডেকেছিস, আমি চলে আসছি, এখন তো তোকে আমার কথা শুনতেই হবে। নারায়ণ তখন বুঝে ফেলে যে এখন আর তার কোনো উপায় নাই, সে যা ভুল করার করে ফেলছে, এখন এই পিশাচের কথা শুনতেই হবে। ওই সময় নারায়ণ পিশাচের দাবিতে রাজি হয়। এখন প্রিয়জন বলতে সে একটা বুদ্ধি করে, দূর সম্পর্কের এক আত্মীয়ের নাম বলে, যেই আত্মীয়ের নামটাই সে জানে, তাকে খুব ভালো করে চেনেও না, তবে সে এক্সিস্ট করে, অর্থাৎ সে বেঁচে আছে। ওই সময় ওই পিশাচটা বলে যে ঠিক আছে, তার জীবনটা আমি নিলাম। এরপর ওই অবয়বটা নারায়ণের দেয়া বাকি নৈবেদ্যগুলো গ্রহণ করে এবং নারায়ণের দাসত্ব গ্রহণ করে। ওই পিশাচটা নারায়ণকে বলে, প্রতি বছর ঠিক আজকের এই রাত্রে একটা প্রাপ্ত বয়স্ক মেয়েকে নাকি বলি দিতে হবে ঠিক এই জায়গাতে। এইরকম একটা শর্ত দিয়ে দেয়।
আর ওই পিশাচটা এটাও বলে দেয়, যদি তুই এইটা করতে কোনো একটা সময় ব্যর্থ হোস তাহলে তোর পরিণতি হবে কিন্তু খুবই খারাপ। এসব কিছু শোনার পর নারায়ণ মাথা নেড়ে সূচক ইশারা দেয় যে হ্যাঁ, সে সেটা করবে। এদিকে সুরজ তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তার তো কোনো খোঁজ খবর নাই যে দিন দুনিয়া কি হচ্ছে। যতীন কাকা তো উনি ওই সময় কথা বলতে পারবেন, উনি শুধু বসে আছেন গুরু হিসাবে, এছাড়া উনি কোনো কাজ করতে পারবেন না। মাঝে একবার পরামর্শ দিয়েছেন, এর বাইরে কোনো কাজ করতে পারবেন না। যতীন কাকা আর নারায়ণ দেখলেন যে ওই পিশাচটা এরপরে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর যতীন কাকার নারায়ণ সুরজকে নিয়ে যতীন কাকার বাড়িতে চলে আসেন। সকাল হলে সুরেশের জ্ঞান ফেরে। যতীন কাকা এবং নারায়ণ দুজনকে উদ্দেশ্য করে বলে যে বুঝতে পারছি যে তোমাদের কাজ হয়ে গেছে, আমি তো পারলাম না। যতীন কাকা বলেন যে তোমার সাথে যে কি হবে আমি জানি না, আমি বারবার বলছি এসব কাজ এত সহজ নয়, ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে এগুলো। তোরা তো আমার কথা বুঝবার চেষ্টা করিস নাই। যাই হোক, একজন সফল হয়েছে, এখন তুই বাড়ি যা, বাড়ি গিয়ে বিশ্রাম কর। নারায়ণকে বলে যে তুইও বাড়ি যা, বাড়িতে গিয়ে বিশ্রাম কর, সময় হলে আমি শুধু নারায়ণকেই ডাকবো, এরপর অন্য জিনিস বুঝাই দিব। নারায়ণের মুখে ছিল বিজয়ের হাসি, কিন্তু সুরেশের মুখে ছিল গত রাতের ভয়, আতঙ্ক, যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। কিছুদিনের মধ্যেই এই যতীন কাকা নারায়ণকে তার জানা সব তন্ত্রমন্ত্র শিখিয়ে দেন, আর তার অধীনে থাকা কিছু পিশাচকে নারায়ণকে দান করে দেন। পিশাচদেরকে বলেন যে আমার কাজকর্ম শেষ হয়েছে, আমি একজন যোগ্য শিষ্য পেয়ে গেছি, এখন থেকে তোমরা তার কথাই শুনো। তো এই দিকে সুরেশের অবস্থা কিন্তু খারাপ। অল্প কিছুদিনের মধ্যে শুকিয়ে একদম কাঠ হয়ে যায়, নাওয়া খাওয়া বাদ দিয়ে দেয়, সারাদিন ঘরের মধ্যে থাকতো, কারোর সাথে ঠিকঠাক মতো কথাই বলতো না। নারায়ণ বেশ কয়েকবার সুরেশের সাথে দেখা করতে গেলেও সুরেশ তার সাথে দেখা করেনি। সে এমন ভাব করতো যেন সে নারায়ণকে চেনেই না। নারায়ণ এবং সুরেশের দেখা দেখিও বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। সুরেশ মানসিকভাবে এমন বিপর্যস্ত হয়ে গিয়েছিল, ধীরে ধীরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুরেশ আত্মহত্যা করে। কিছুদিন যেতে না যেতে বার্ধক্যজনিত কারণে যতীন কাকাও মারা যান। যতীন কাকার শেষকৃত্য নারায়ণ সম্পন্ন করেন। যতীন কাকার মৃত্যুতে নারায়ণ ভেঙে পড়েন, কারণ তার ক্ষমতার উৎস ছিলেন এই কাকা। এখনো কাকার কাছ থেকে সবকিছু শিখে উঠতে পারেন নাই উনি। শোক কেটে উঠতেই নারায়ণ বিয়ে করে। এই পিশাচ সাধনায় কিন্তু বিয়ে করতে নিষেধ ছিল না, এই জন্য সে বিয়ে শাদী করেছে। যতীন কাকা যতটুকু শিক্ষা দিয়েছিলেন, আর ওই যে পিশাচ, ওই পিশাচটার মাধ্যমে নারায়ণ অনেক ক্ষমতা এবং সম্পদ লাভ করে, সে অনেক ধনী এবং প্রভাবশালী হয়ে ওঠে। ধীরে ধীরে নারায়ণের আত্মা এমনটাই কলুষিত হয়ে যায়, সে নিষ্ঠুর, স্বার্থপর আর নির্দয় হয়ে যায়। তার মধ্যে মানবিক গুণাবলী সব লোপ পায়। পিশাচকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করে, একসময় তার উপর কর্তৃত্বও চালায়, অর্থাৎ পিশাচের উপরও সে কর্তৃত্ব চালাচ্ছে। পিশাচ তো তার দাসত্ব মেনেই নিয়েছে। এই পিশাচও নারায়ণের ইচ্ছার সাথে আবদ্ধ, তাকে বিভিন্ন উপায়ে সম্পদ অর্জনে সাহায্য করে। এর মধ্যে ছিল মানুষের ব্যবসায়িক চুক্তিতে হস্তক্ষেপ, লুকানো ধন সম্পদ খুঁজে বের করা, বিশেষ করে এই যে গুপ্তধন খুঁজে বের করা, এটাকেই মেইন টার্গেট নিয়েছিল নারায়ণ। আর অন্যদেরকে শোষণ করা, এটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার ছিল নারায়ণের কাছে। নারায়ণ শুধু তার গ্রাম, ইউনিয়ন না, বিস্তীর্ণ এলাকা জুড়েও অনেক প্রভাব অর্জন করেছিল। মানুষ তাকে সম্মান, ভয় দুটোই করত। কিছু মানুষ তার অনুগ্রহ চাইতেও শুরু করেছিল, কিছু মানুষ তাকে ভয় পেত, তার রাগ এড়ানোর জন্য তাকে বেশ তোষামোদি করত। নারায়ণ পিশাচকে ব্যবহার করে নারায়ণের বিরোধিতাকারীদের নিয়ন্ত্রণ, ক্ষতি সবই করত। নারায়ণ পিশাচ ব্যবহার করতে থাকলে তার নৈতিক দৃষ্টিভঙ্গি অবশ্যই ক্ষয় হবে, এবং হয়েছিলও তাই। নারায়ণ আস্তে আস্তে ভয়ঙ্কর নির্মম হয়ে ওঠে। তার লক্ষ্য অর্জনের জন্য যা কিছু দরকার তাই সে করত। নারায়ণ অন্যদের প্রতি
সহানুভূতিশীল হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। মানুষকে কেবল সে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এক পর্যায়ে নারায়ণ তার পরিবার, তার সম্প্রদায় থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। নারায়ণ যেহেতু যতীন কাকার কাছ থেকে তেমন কোনো বিদ্যা শিখতে পারেন নাই, যতীন কাকা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন, নারায়ণ প্রায় পুরোটাই ছিল পিশাচের শক্তির উপর নির্ভরশীল। আর এই জিনিসটাই নারায়ণ সে ভুল করেছিল এই অর্থে, সে পুরোপুরি পিশাচের উপর নির্ভরশীল হওয়ার কারণে পিশাচও তাকে পেয়ে বসেছিল। পিশাচকে দিয়ে সে অনেক কাজ করাচ্ছিল, তবে সে আসলে নিজের অজ্ঞাতসারেই পিশাচের হাতের পুতুলে পরিণত হয়। কোনো কাজের বিনিময়ে পিশাচ যাই চাইতো নারায়ণ সেটা দিতে বাধ্য ছিল। আর এই সমস্ত জিনিসগুলো করতে করতেই নারায়ণ নিষ্ঠুর, নির্মম হয়ে ওঠে। বাহ্যিক সাফল্য সত্ত্বেও নারায়ণ কিন্তু কখনো ঠিকমতো ঘুমাতে পারত না। ঘুমালেই নাকি ওই পিশাচ তাকে স্বপ্নের মধ্যে যন্ত্রণা দিত, আর পিশাচ মনে করিয়ে দিত যে ওই পিশাচটার মাধ্যমে সে যে ক্ষমতা, ঐশ্বর্যের একটা মালিকানা পেয়েছে, তার জন্য কিন্তু মূল্য দিতে হবে। এভাবে কেটে যায় অনেক দিন। ওই পিশাচটিকে খুশি করবার জন্য কত নিরীহ মেয়ের যে বলি হতে হয়েছে এটা নারায়ণই জানে। কিন্তু পাপ যখন অন্তিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু কোনো কিছুর কাজে আসে না। নারায়ণের শক্তি, লোভ, লালসা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে একটা পর্যায়ে সে চিন্তা করে যে পিশাচকে সে শায়েস্তা করবে, কারণ পিশাচ অনেক সময় তাকে বিরক্ত করত। যদিও পিশাচকে সে দাস হিসাবে রেখেছিল, কিন্তু পিশাচ বিরক্ত করত, হুমকি ধামকি দিত। এর মধ্যে সে এমন এমন কিছু কাজ শিখে ফেলেছিল, আস্তে আস্তে ওই অল্প বিদ্যা, যেটা আমরা বলি না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে মনে করেছিল যে এই পিশাচের কথা না শুনলে পিশাচ কি এমন ক্ষতি করতে পারবে, কিছুই করতে পারবে না। তো একটা পর্যায়ে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে এটা কি পিশাচই কোনো একটা মায়াজাল সৃষ্টি করেছিল নাকি নারায়ণই ভুলে গিয়েছিল, এই বিষয়টা আসলে বলাটা মুশকিল হয়। সেটা হচ্ছে যে কোনো এক রাতে, বছরের ওই যে একটা নির্দিষ্ট রাত, যেই রাতে পিশাচ তার দাসত্ব গ্রহণ করেছিল, সেটা অমাবস্যা হোক, পূর্ণিমা হোক, কারণ বছরে তো ওই দিন আসলে একটা চাঁদের হিসাবে তো সেটা পরিবর্তন হয়ে যায়। আগের বছরে যেই রাত্রে অমাবস্যা হয়েছে সেটা যে পরের বছরে ওই রাত্রে অমাবস্যা হবে এটাও তো বলা মুশকিল। সোজা কথা ওই রাত হলেই হলো। তো ওই রাতটা নারায়ণ কোনো কারণে ভুলে গিয়েছিল, ওই রাতের কথা অনেকদিন আগে থেকে ভুলে গিয়েছিল। যদিও তার একটা আয়োজন থাকে যে কোন মেয়েকে ফাসলিয়ে নিয়ে এসে তাকে বলি দিবে, এরকম তো একটা আয়োজন থাকে, কিন্তু সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে সেই বিষয়টা মনে করেছিল যে আজ না কাল, কাল না পরশু করি, যেহেতু অনেকদিন ধরে করে আসছে। কিন্তু ওই রাতের কথা সে ভুলে যায়, আর ভুলে যাওয়াটাই নারায়ণের ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে যায়। ওই পিশাচটা নারায়ণকে মনে করে দিতে থাকে যে এখন আর বলি দিলে লাভ নাই, তুই তো আমার সেই নির্দিষ্ট সময়ে আমাকে খুশি করতে পারিস নাই। এইভাবে ওই পিশাচটা নারায়ণকে ভয়ঙ্করভাবে যন্ত্রণা দিতে শুরু করে। নারায়ণ বুঝতে পারে যে এবার সে পিশাচের পুরোপুরিভাবে বন্দী হয়ে পড়েছে। পিশাচকে দিয়ে কাজ করাতে করাতে সে ভুলেই গিয়েছিল যে এই পিশাচের শক্তিতে সে আসলে শক্তিশালী হয়েছে। তার আলাদা করে কোনো জাদুবিদ্যা সেভাবে শেখা হয়নি, যেহেতু যতীন কাকা খুব দ্রুতই মারা গিয়েছিলেন। তাকে শিষ্য হিসাবে গ্রহণ করার পর তার কাছ থেকে তেমন কিছু শিখতে পারেন নাই, শুধু পিশাচের শক্তিতেই সে শক্তিশালী ছিল। এখন পিশাচ তো তাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে, এখন কি হবে? আসলে এর থেকে বের হওয়ার আর কোনো উপায় ছিল না। নারায়ণ একটা পর্যায়ে মৃত্যুবরণ করেছিল, খুব যন্ত্রণাদায়ক মৃত্যু। নারায়ণ জীবিত থাকা অবস্থায় তার শ্যালক তার শিষ্য হয়েছিল। এই যে বিভিন্ন জায়গার থেকে মেয়েদেরকে ধোঁকা দিয়ে নিয়ে আসা, এই প্রত্যেকটা অপকর্মের মেইন কাজটা করত কিন্তু তার এই শ্যালক, যেটা নারায়ণের স্ত্রীও জানত না।
আসলে পরিণতি মানুষের কোনভাবে যে খারাপ হয়ে যায় এটা বলা মুশকিল, কারণ নারায়ণের জীবনে অনেক ধরনের অপকর্ম রয়েছে। এর মধ্যে একটা জিনিস শোনা যায়, যেটা মানুষের মুখে মুখে বেশি শোনা যায়, সেটা হচ্ছে রহিম শেখ নামের একজন ব্যক্তির সাথে নারায়ণের দ্বন্দ্ব বাধে। এই দ্বন্দ্বের কারণও ছিল ভিন্ন। এই রহিম শেখের উপর নারায়ণ কালো জাদু করেছিল। রহিম শেখ ছিলেন একজন ধার্মিক এবং দয়ালু মানুষ। গ্রামের যারা গরিব মানুষ তাদেরকে এই রহিম শেখ সবসময় সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করতেন। এই রহিম শেখের জনপ্রিয়তা নারায়ণের চক্ষুশূল হয়ে যায়। নারায়ণ মনে মনে রহিমকে ঘৃণা করত, কারণ গ্রামের মানুষ নারায়ণকে ভয় পেলেও রহিমকে ভালোবাসত মন থেকে। রহিম মানুষজনকে বোঝাতো নারায়ণের কাছে না যাওয়ার জন্য, নারায়ণের কাছ থেকে সাহায্য না নেয়ার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান, যার নাম ছিল আব্দুল কাদের মণ্ডল, সে এসে নারায়ণের কাছে বলে যে, নারায়ণ, তুমি তো রহিম সম্পর্কে জানো, সে তোমার নামে অনেক কথা বলে বেড়ায়। এই রহিম আমার কোনো কথাই শোনে না, গ্রামের পঞ্চায়েতে আমাকে কোনো সম্মানই করে না, গ্রামের মানুষ বিচার আচারে আমাকে ডাকে, কিন্তু আমি যে বিচার করে দেই সেই বিচার এই রহিম মানে না, এমনকি লোকজনও মানে না। তারা আবার রহিমের কাছে যায়, রহিম যে বিচার মেনে দেয়, দুই পক্ষ সেটা মেনে নেয়। এইভাবে চলতে থাকলে তো সমাজে আমার বাপ দাদারা যে কাজগুলো করে আসে, মানুষের বিচার সালিশ করে আসে, আমাদের একটা সম্মান আছে, আমরা তো আস্তে আস্তে সেই সম্মানটা হারাই ফেলবো, আমরা তো আমাদের ক্ষমতাও হারাই ফেলবো। আর তোমার নামে তো অনেক কথা বলে, আসো এই রহিমকে আমরা শায়েস্তা করি। অনেকভাবে তো ওকে অপমান করার চেষ্টা করছি, কিন্তু ওইভাবে পারি নাই, আসো এইবার আমরা এই চেষ্টাটা করি। এই চেয়ারম্যান আব্দুল কাদের মণ্ডল এই নারায়ণকে আরো উৎসাহিত করে রহিমকে শায়েস্তা করার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য। নারায়ণ চিন্তা করলে, এইবার আমি একটা লোক পাইছি, চেয়ারম্যান যদি আমার পক্ষে থাকে তাহলে তো এই কাজটা আমি আরো সহজে করতে পারবো। এখন তো আমি আরো একটা স্ট্রং হাত পেয়ে গেলাম। তখন রহিমকে সে ভয়ঙ্কর কালো জাদু করার সিদ্ধান্ত নিয়েছিল। একটা ভয় ছিল নারায়ণের মধ্যে, শুরুতে সে কালো জাদু করতে পারে নাই। যে ভয়টা ছিল সেটা হচ্ছে যে, যদি রহিমকে কালো জাদু করা হয়, গ্রামবাসী যদি বুঝতে পারে, তাহলে গ্রামবাসী যারা রহিমের পক্ষে আছে তারা তো সব লাঠিসোঁটা নিয়ে একবারে আক্রমণ করবে। দিন দুপুরে আক্রমণ করলে ওই পিশাচ খুব একটা কাজ করতে পারবে না, কারণ পিশাচের সাথে তার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছিল। আর এই সমস্ত বিষয়গুলো যখন চলছিল, একটা পর্যায়ে সে পিশাচকে আবার আহ্বান করে। পিশাচের সাথে তার একটা দ্বন্দ্ব চলছিল, তারপরও পিশাচকে বলে যে রহিম তার শত্রু, যে কোনো মূল্যে তাকে শেষ করে দিতে হবে। পিশাচ নারায়ণের প্রস্তাবে রাজি হয়। আর এই রাজির পেছনে একটা বিষয় ছিল, এর বিনিময়ে রহিমের পরিবারের একজনের জীবন দিতে হবে। নারায়ণ রাজি হয়ে, মানে রহিমের পরিবারের একজনের জীবন চেয়েছিল আর কি। নারায়ণ তো রাজি হয়ে গিয়েছিল যে রহিমকে তো মারবই, রহিমের পরিবারের একজনকে বলি হিসাবে নিব। পিশাচটি নারায়ণকে অমাবস্যার রাত্রে একটি যক্ষের ব্যবস্থা করতে বলে। তো কিভাবে করতে হবে পিশাচের সবকিছু বলে দেয়। নারায়ণ ঠিক পিশাচের কথা মতো অমাবস্যার রাত্রে শ্মশানে যান। নিস্তব্ধ অবস্থা সেখানে, গা ছমছমে পরিবেশ। ওই শ্মশান ঘাটের চতুর্দিকে ওই সময় পানি জমেছিল, সম্ভবত এটা বর্ষাকাল ছিল, যেন পানি জমেছিল আর কি। চারদিকে পানি, মাঝখানে উঁচু শ্মশান। সাধারণত শ্মশানগুলো একটু উঁচু করে করা হতো, বিশেষ করে কিছু কিছু জায়গায়, কেননা বর্ষার সময় যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে পোড়াতে গিয়ে কোনো সমস্যা না হয়। তো ওই শ্মশানে পুরনো বেশ কিছু সমাধি ছিল, ঝিঝি পোকার ডাক আর হিম শীতল বাতাস। পুরনো একটা গাছের নিচে বসে পূজার আয়োজন শুরু করেছে। পূজার যে সমস্ত উপকরণগুলো ছিল সেগুলোই নিয়েছে। এক এক সময় এক এক ধরনের উপকরণ লাগে বিভিন্ন ধরনের কালো জাদুতে। তো ওই কালো জাদুতে কালো বিড়াল, সাপের রক্ত, মানুষের খুলি, মোমবাতি, জবা ফুল, সিঁদুর, আরো অনেক ধরনের জিনিস আছে আর কি। তো এই রক্ত যেগুলো, এগুলো মানুষের খুলির উপরে ঢেলে দিতে হয়, যেই রক্তটা খুলি বেয়ে বেয়ে পড়তে থাকে, আর এরপর মন্ত্র পাঠ করতে হয়। তো নারায়ণ তো মন্ত্র উচ্চারণ করছে। মন্ত্র উচ্চারণ করার কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ করে নারায়ণ নিজের মাথার চুল একটা একটা করে ছেঁড়া শুরু করে। এটা নাকি এই ধরনের পূজার একটা পদ্ধতি।
মাথার চুল ছিঁড়ে এমনভাবে ছিঁড়তে হবে যে মাথা থেকে যেন রক্ত বের হয়, এবং ওই রক্তটা ওই যজ্ঞের আগুনে দিতে হবে। চারদিক কেমন করেই হঠাৎ করে যেন চুপ হয়ে যায়। এমন মনে হচ্ছে দূর থেকে, অনেক দূরেও যদি মানুষ কথা বলে সেই কথাও কানে ভেসে আসবে, এতটাই চুপ হয়ে যায়। হঠাৎ করে একটা দমকা হাওয়া সবকিছু লণ্ডভণ্ড করে দিল, আর আগুনের শিখাগুলো নেচে উঠল। সেই আলো আধারের মধ্যে দেখা গেল একটা পিশাচের কুৎসিত ছায়া। নারায়ণের সাথে থাকা পিশাচটি বলে ওঠে, নারায়ণ, এই যে যাকে দেখছিস সে আমার আপন ভাই। আমার আপন ভাইয়ের কাছে এবার তোর মনের ইচ্ছার কথাটা বল। নারায়ণ চিন্তা করলো যে পিশাচটা এই কাজটা নিজে করতে পারতো, তার আপন ভাইকে কেন ডেকে নিয়ে আসলো। নারায়ণ পিশাচটিকে বলে যে সে রহিম আর তার পরিবারকে শেষ করতে চায়। নারায়ণের কথা মতো পিশাচটি রাজি হয়। তখন নারায়ণের পিশাচ আর ওই পিশাচের ভাই এই দুইজন বলে যে নারায়ণের পিশাচ বলে যে রহিমের পরিবারের কোনো একজনকে আমি শেষ করব, আমি বলি হিসাবে সেটা নিব, আর রহিমকে শেষ করবে আমার ভাই। তো এইসব বলতে বলতে তারা হাসতে থাকে। আর হঠাৎ করে দুইজন একসাথে নারায়ণের মুখের সামনে চলে আসে, তাদের মাথাটা নিয়ে আসে, এসে বলে যে তোর দেয়া সকল নৈবেদ্য গ্রহণ করলাম। হঠাৎ করে মাথা যে কাছে নিয়ে আসে, চমকে উঠেছে নারায়ণ, কারণ দূরে রয়েছে এই দুইটা জিনিস। হঠাৎ করে গলাটা লম্বা করে যদি মাথাটা কাছে নিয়ে আসে তাহলে মানুষ একটু চমকে যাবে, এটাই স্বাভাবিক। এই ঘটনার 1-2 দিন পর থেকেই রহিমের পরিবারের উপর চলতে থাকে ভয়ঙ্কর সমস্ত অত্যাচার। রহিমের স্ত্রীর অসুস্থতা হঠাৎ করে শুরু হয়। সে মাঝে মাঝে পিশাচ দেখতে পায়, তার চোখ লাল হয়ে যায়, হঠাৎ করে শরীরে অস্বাভাবিক শক্তি চলে আসে। ওই জিনে ধরা রোগীদের যেরকম সমস্যা হয় আর কি, ওই রকম। তো নিজেকে ক্ষতি করার চেষ্টা করছে, অসংলগ্ন কথাবার্তা বলছে, বিভিন্ন মানুষকে গালি দিচ্ছে, আর রহিমকে উদ্দেশ্য করে বলতো যে আমার রক্ত চাই, রক্ত। এর মধ্যে কি হয়, রহিমের ফসলের ক্ষেত কোনো এক কারণে নষ্ট হয়ে যেতে থাকে। পাশাপাশি জমিতে রাতের বেলা অদ্ভুত ছায়া দেখা যেত। ফসলের জমিগুলোতে যারা মানুষজন অনেক সময় পাহারা দিতে আসতো তারা দেখতো যে অদ্ভুত সমস্ত ছায়াগুলো এই রহিমের ক্ষেতে ঘোরাফেরা করছে। মানুষের আকৃতির মতো দেখা গেল, সেগুলো ছিল অনেক লম্বা আকৃতির। আর এদেরকে দেখা গেলে ভয়ঙ্কর রকমের মাংস পচা গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ত। ধীরে ধীরে রহিমের গরুগুলো মারা যেতে শুরু করে। যে গরুটা মারা যায় তাদের শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যেত, চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসতো, এরকম একটা ভাব। আর চামড়ায় পিশাচের নখের দাগ দেখা যেত, যেটা মারা যেত আর কি। একদিন রাত্রে রহিম ঘুমাচ্ছে, তখন সে দেখতে পায় কুৎসিত দেখতে একটি পিশাচ টাইপের জিনিস স্বপ্নের মধ্যে তাকে তাড়া করছে, তার পরিবারের সদস্যদেরকে মারছে। ওই পিশাচটি রহিমের মৃত আত্মীয়দের রূপ ধরে দেখা দিত, তাদের কণ্ঠ নকল করে এমন সমস্ত কথা বলতো যা শুনে রহিমের মনে খুব কষ্ট হতো। আপনজনদেরকে পিশাচ রূপে দেখে রহিম দিশেহারা হয়ে যেত। ওই পিশাচগুলো রহিমকে তার পরিবারের ভবিষ্যৎ দেখাতো। সেখানে সে দেখতো যে তার সন্তানরা ধীরে ধীরে এই পিশাচের আক্রমণের শিকার হচ্ছে, তাদের শরীর বিকৃত হয়ে যাচ্ছে এবং তারা নিজেরাও একটা সময় পিশাচের মতো আচরণ করছে। এই দৃশ্য দেখে রহিমের মন খুব খারাপ হতে থাকে। পিশাচ রহিমের মনের গভীরে লুকানো ভয়গুলো আস্তে আস্তে বের করে আনতো। ছোটবেলার ঘটনা, ব্যর্থতা কিংবা প্রয়োজন হারানোর বেদনা সবকিছু যেন স্বপ্নের মধ্যে জীবন্ত হয়ে তার সামনে এসে দাঁড়াতো। ঘুম থেকে ওঠার পরও এই বিষয়গুলো সারাদিন তার মাথার মধ্যে ঘুরঘুর করত। রহিম সেই ভয়গুলোর সঙ্গে একা একাই লড়তে বাধ্য হতো। পিশাচ শুধু রাতের অন্ধকারেই নয়, দিনের আলোতেও রহিমকে ভয় দেখানো শুরু করলো। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করে পিশাচের ছায়া পড়তো রহিমের উপর। চারপাশের পরিচিত মুখগুলোকে হঠাৎ করে সে দেখতো যে বিকৃত হয়ে গেছে। আশেপাশে যে লোকজনগুলো আছে তাদের চেহারাগুলো বিকৃত হয়ে ভয়ঙ্কর পিশাচের রূপ নিত, যা দেখে রহিম শিউরে উঠত। আসলে সেই মানুষগুলোর চেহারা ঠিকই ছিল। পিশাচ শুধু মানসিক ভয় দেখেই ক্ষান্ত হতো না, সে রহিমকে শারীরিকভাবেও নির্যাতন করা শুরু করলো। ঘুমের মধ্যে তার শরীর জ্বলা পোড়া শুরু হতো, মনে হতো কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে তার চামড়া ছিঁড়ে ফেলছে। শরীরে কালশিটে দাগ পড়তো, যা দেখে মনে হতো কেউ তাকে পিটিয়েছে। একদিন রাত্রে হঠাৎ রহিম খেয়াল করে তার
হাত পাশে নাড়াতে পারছে না। তখন সে দেখে টিনের চাল ভেদ করে এক ভয়ঙ্কর পিশাচ ঢুকে পড়েছে। পিশাচটিকে দেখে রহিম মুহূর্তের মধ্যেই যেন তার বাক শক্তি হারিয়ে ফেলে। পিশাচটি হাসতে হাসতে বলে, কে রহিম, তোর কি তোর পরিবারের উপর কোনো মায়া নেই রে? পরিবারের সদস্যদের জীবন বাঁচানোর কোনো ইচ্ছা নেই তোর? যদি নিজের পরিবার জীবন বাঁচাতে চাস তবে নারায়ণের পায়ে গিয়ে পড়। পিশাচের কথা শুনে রহিমের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। ওই সময় ওই পিশাচটা তার মাথাটা ঠিক ওই যে নারায়ণের মুখের সামনে যেভাবে নিয়ে আসছিল ওইভাবে সামনে নিয়ে আসে এবং বলতে থাকে, যা বলছি তাই কর। যখন এই কথা বলেছে, পিশাচের মুখ থেকে খুবই বিশ্রী রকমের দুর্গন্ধ বের হয়ে আসে আর তার মুখ থেকে এক ধরনের তরল পদার্থ বেরিয়ে রহিমের পেটের উপরে পড়ে। এই দুর্গন্ধে রহিমের মনে হচ্ছে যে বমি হয়ে শরীরের ভিতরে থাকা সবকিছু বেরিয়ে যাবে। আর তখনই রহিম দেখতে পেল ওই পিশাচটি কোথায় যেন মিলিয়ে গেল। রহিম চিৎকার দিয়ে ওঠে, তার চিৎকার শুনে স্ত্রী ছেলে মেয়েরা সবাই জেগে যায়। রহিম আসলে কিছু বলতে পারছিল না, শুধু কান্না করছে যে কি হচ্ছে আমার সাথে, কেন এমনটা হচ্ছে, আমি কার কি ক্ষতি করলাম? আমি তো মানুষের জানা মতে কোনো ক্ষতি করি নাই। এইদিকে দিন যত যায়, পিশাচগুলোর ভয়ঙ্কর তাণ্ডব রহিমের ছোট বাচ্চাদের উপর চলতে থাকে। গ্রামের মানুষজন রাতের বেলা রহিমের বাড়ির আশেপাশে যেতে ভয় পেত, কারণ তারা নাকি এমন কিছু অবয়ব দেখত যে অবয়বগুলো রহিমের বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে এবং ভয়ঙ্কর ধরনের আওয়াজও তারা শুনত। আস্তে আস্তে রহিমের পরিবারে শুরু হয় একের পর এক রোগ। রহিমের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার বা তাকে বাঁচানো সম্ভব না। রহিম বুঝতে পারে তারপর কালো জাদু করা হয়েছে। উনি আবার গ্রামের এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, জানতে পারলেন যে নারায়ণ এই রহিমের পরিবারের উপরে পিশাচের মাধ্যমে কালো জাদু করেছে। তান্ত্রিক রহিমকে জানান এই জাদু কাটানো খুবই কঠিন, তবে তিনি চেষ্টা করবেন। তান্ত্রিক একটা পূজা করেন, পিশাচকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই যে নারায়ণ, এই নারায়ণ কিন্তু ওই তান্ত্রিকের থেকে শক্তিশালী হওয়ার কারণে পিশাচকে আসলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তখন তান্ত্রিক রহিমকে বলেন যে নারায়ণকে থামাতে না পারলে রহিমের পরিবারে কেউ বাঁচবে না। অল্প কয়েকদিনের মধ্যেই একদিন রহিমের ছেলের লাশ পাওয়া যায় পুকুরে। ছেলের শোকে রহিম প্রায় পাগলের মতো অবস্থা। শোক কাটতে না কাটতেই রহিমের স্ত্রীও মৃত্যুবরণ করেন। তিলে তিলে কষ্ট পেয়ে রহিমের চোখের সামনে তার স্ত্রীও মারা যায়। অনেক কবিরাজতান্ত্রিক দেখানোর পরও কেউ কিছুই করতে পারেনি। স্ত্রী ছেলে সবাইকে হারিয়ে পাগলের মতো ঘুরতে থাকে রহিম রাস্তায় রাস্তায়। রহিমের এই অবস্থা দেখে একদিন ওই তান্ত্রিকের মনে খুবই কষ্ট লাগে যে আসলে এরকম একটা ঘটনা ঘটে গেল রহিমের মতো ভালো মানুষের। তখন রহিমকে সে ডাকে বলে যে, রহিম, তুমি কি প্রতিশোধ নিতে চাও? তোমার কি একবারও প্রতিশোধ নিতে মন চায় না? তান্ত্রিকের কথা শুনে রহিম একেবারে মুষড়ে পড়েন। পরিবারকে বাঁচাতে না পারার কষ্ট, এটা যে কি কষ্ট যারা পরিবার হারিয়েছে তারা বুঝতে পারে। রহিম ঠিক করলেন নিজের জীবন দিয়ে হলে নারায়ণকে তিনি প্রতিহত করবেন। একদিন গভীর রাত্রে যখন চারদিকে ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে, রহিম ঘর থেকে বের হন, হাতে একটা পুরনো লাঠি, তার মনে অগাধ সাহস। তিনি জানেন পথটা কঠিন, তবে চেষ্টা করতে হবে। শেষ চেষ্টা হিসাবে রহিম গ্রামের তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক রহিমকে একটা উপায় বাতলে দেন, বলেন যে নারায়ণের দুর্বলতা খুঁজে বের করতে পারলে তাকে হারানো সম্ভব। রহিম সেই দুর্বলতা খুঁজতে শুরু করেন। দিনের পর দিন তিনি নারায়ণের গতিবিধির উপর নজর রাখেন। অবশেষে তিনি জানতে পারেন নারায়ণ প্রতি অমাবস্যায় শ্মশানে গিয়ে পূজা করে, আর সেই পূজাই তার শক্তির উৎস। রহিম ঠিক করেন আগামী অমাবস্যায় তিনি নারায়ণের সেই পুজো ভণ্ডুল করে দেবেন। সেই রাত্রে রহিম একা শ্মশানে যান। চারদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা। পুরনো দিনের ভাঙাচোরা সমাধিগুলো যেন প্রেতের মতো দাঁড়িয়ে আছে সেখানে। দূরে আবছা আলোয় রহিম দেখতে পান নারায়ণ পূজা করছে, মন্ত্র ওড়াচ্ছে, আর আগুনের শিখাগুলো দাউ দাউ করে জ্বলছে। রহিম লাঠি হাতে এগিয়ে যান। হঠাৎ করে নারায়ণ চমকে ওঠে। রহিমকে দেখে সে প্রথমে ভয় পেলেও পরক্ষণে তাচ্ছিল্যের হাসি হাসে, বলে, আরে রহিম, তুই কি করতে পারবি? আমার পিশাচেরা তোকে ছিঁড়ে খেয়ে ফেলবে এখন। রহিম কিন্তু ভয় পায় না। রহিম বলে, আমার আর বাঁচার ইচ্ছাও নাই, আমার বাঁচতে ইচ্ছাও করে না। কেন করে না তা তুই জানিস, কারণ আমি আমার পরিবার পরিজনকে হারিয়েছি তোর কারণে। মানুষকে উপকার করা এটা যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আমি সেই পাপী,
সেই পাপের কাফফারা আমি দিলাম, তবে তোকে তো আমি আর নতুন করে কাউকে ক্ষতি করতে দেব না, তোর বিষয়ে আমি সব খোঁজ খবর নিছি। রহিম নারায়ণের দিকে লাঠি নিয়ে তেড়ে যান। এই যে নারায়ণের যে প্রতিরক্ষা বৃত্ত, এটাই তো কোনো পিশাচ ঢুকতে পারবে না, কিন্তু মানুষ কিন্তু এই জিনিসের মধ্যে অনায়াসে ঢুকতে পারবে, বেরোতে পারবে। তো রহিম তো লাঠি নিয়ে তেড়ে গেছে নারায়ণের দিকে। নারায়ণ তো কালো জাদু জানে, রহিম শুধু লাঠি চালাতে পারে, সে তো আর কালো জাদু জানে না। লাঠি নিয়ে নারায়ণকে ধামাধাম পিটানো শুরু করছে। আর রহিম এর ভিতরে যে কাজটি করেছে, নারায়ণের যজ্ঞের যে আগুন, মানে পূজার আগুন, এটা নিভিয়ে দিয়েছিল। পূজার আগুন নিভে গেছে, আর লাঠি দিয়ে পেটানো শুরু করছে নারায়ণকে। লাঠির আঘাতে নারায়ণ মন্ত্র পড়া বন্ধ করে দেয়, নারায়ণের শক্তি কমতে থাকে। আর ওই সময় নারায়ণের পিশাচেরা এসে রহিমকে আক্রমণ করেছিল। রহিম কি পিশাচের সাথে পারে? নিশ্চয়ই পারে না। রহিম হার মেনেছিল। রহিম শেষ শক্তি দিয়ে চিৎকার করেছিল, তার চিৎকার অনেকেই শুনেছিল। সে চিৎকার করে বলেছিল যে মৃত্যুতে আমার আর ভয় নাই রে, কিন্তু তোদের কাছে আমি হারবো না, মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। রহিমকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু পরবর্তীতে নারায়ণও মারা যায়। রহিমকে জ্ঞান ফেরানোর পর রহিম বলেছিল সে কি কাজ করেছে, আর কয়েকদিনের মধ্যে নারায়ণের মৃত্যু হয়। ধারণা করা হয় ওই যে যজ্ঞের আগুন নিভে গিয়েছিল, হতে পারে যে ওই রাত্রেও কোনো একটা মেয়েকে বলি দেওয়ার কোনো একটা পরিকল্পনা ছিল, যেটা হয়তো বা রহিমের কারণে সফল হয়নি। অন্য কোনো শিষ্যকে নিয়ে আসতে বলা হয়েছিল, কোনো একটা মেয়েকে সেখানে বলি দেবে। এটা জানা যায় না আসলে ওই রাত্রে অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কিনা। তবে রহিম যতটুকু বলেছিল সেইটা মানুষ কিছু জানতে পেরেছিল। আর নারায়ণ সম্পর্কে সে অনেক কথা শুনেছিল, সে তান্ত্রিকের কাছে সেই কথাগুলো বলেছিল। এইভাবেই কিন্তু নারায়ণ কিভাবে তান্ত্রিক হয়ে উঠেছিল সেই কথাগুলো জানা যায়। এভাবে মানুষের মুখে মুখে বিষয়গুলো ছড়িয়ে পড়ে, আর সেটাই একটা পরিপূর্ণ একটা ঘটনার মতো করে আমরা পেয়েছি। যদিও বা ঘটনাগুলো কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ছিল, একটার সাথে আর একটা মেলানো এটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা শুনলেন যে একজন তান্ত্রিক কিভাবে তান্ত্রিক হয়ে ওঠে। অনেক তান্ত্রিক কিন্তু পিশাচের শক্তিতে শক্তিশালী হয়ে ওঠে। এমন ঘটনা কিন্তু শুধু যে এই তন্ত্রমন্ত্র জগতে রয়েছে তা নয়। আমরা অনেক সময় অনেক হুজুরদেরকে দেখে বিভ্রান্তিতে পড়ে যাই। সুন্দর সফেদ দাড়ি, উঁচু লম্বা নুরানি চেহারা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা যে ভয়ঙ্কর জিন সাধক, এটা আমরা সাধারণ মানুষজন বুঝতে পারি না। আমরা তাদের কাছে যাই, অনেক কঠিন কাজগুলো দেখা যাচ্ছে করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এমন কিছু বাধ্যবাধকতা রয়েছে, তারা আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তারা চাইলেও সব জায়গায় যেতে পারে না। তারা নিজেদেরকে অনেক জায়গায় বন্দি করে রাখে, নিজেই ঘর বন্দি করে রাখে। তারা নিজেদের গণ্ডি ছাড়া বাইরে কোথাও যেতে চায় না বা যেতে পারে না, কারণ তাদের সাথে জিনেদের চুক্তি হয়েছে যে তারা যদি বাইরে বের হয় তাহলে মৃত্যু হবে। এরকম অনেক জায়গায় কিন্তু এগুলো রয়েছে। আমরা কিন্তু হুট করে কাউকে দেখেই বিশাল বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি এইটা মনে করব না। তাদের দৈনন্দিন আমলগুলো দেখব যে তারা স্বাভাবিক জীবনযাপন করেন কিনা, অন্যান্য 8-10টা স্বাভাবিক আল্লাহওয়ালা ব্যক্তিদের মতো জীবনযাপন করেন কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবো যে তিনি আসলে জিন সাধক না অন্য কোনো কিছু। প্রিয় লিসেনার্স, আসলে লোভ মানুষকে কোন জায়গায় ঠেলে দেয়। এই যে আমরা যে বলি যে পিশাচ সাধনা, এই পিশাচ সাধনা এটা যে কখনোই ভালো ফল বয়ে আনে না, এটা বহু আগে থেকেই বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে আমরা জানি। এমনটা নয় যে এই ঘটনার মাধ্যম দিয়ে জানলাম। হ্যাঁ, এই ঘটনার মাধ্যম দিয়ে জানার একটা নতুন মাত্রা পেল, কিন্তু বাস্তবতা এটাই যে এগুলো কখনোই ভালো ফল বয়ে আনে না।
আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি শরণ ভৌমিক ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হব। এছাড়া আসছে শুক্রবার কিন্তু আমাদের খুলনা স্পেশাল এপিসোড করার পরিকল্পনা রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আসছে শুক্রবারও খুলনা স্পেশাল এপিসোড হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার নহরের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।